আনন্দপুর গ্রামে জঙ্গলের পাশে বাস করত ছটকি ও তার মা আমেনা। ছটকিদের সংসার খুব অভাব অনটনের মধ্যে কাটত। ছটকি প্রতিদিন জঙ্গলে গিয়ে সেখান থেকে ফল এবং কাঠ সংগ্রহ করে সেগুলো দূরের বাজারে বিক্রি করত, আর তা বিক্রি করে যে ক টাকা আসতো তা দিয়ে কোনো রকম মামের দিন কাটতো। মা ছটকি, আজ জঙ্গলে যাবি না মা? ঘরের সবকিছু যে শেষের পথে। এই তো মা যাব, মাথাটা আজ ভীষণ ব্যথা করছে। তাহলে থাক মা, আর যেতে হবে না। ঘরে যা আছে তাই দিয়ে দুজনে ভালোভাবে খেয়ে নেব। না মা, এই সাধারণ মাথা ব্যথার জন্য কি ঘরে বসে থাকলে চলবে? আমি যাই মা। ছুটকি ওর মাকে বলে বনে চলে গেল ফল এবং কাঠ সংগ্রহ করতে। আজ তো তেমন কোনো ফলই পেলাম না। বনের সবগুলো ফল যে কে পেরে নিয়ে যায় কে জানে। আজ বিক্রি করব কি? এই অল্পটুকু কাঠ বিক্রি করে তো ঘরের চালটুকুও কিনতে পারবো না। এরপর ছটকি বনের এদিক ওদিক ঘুরতে ঘুরতে দেখতে পেল একটি লাল রঙের ফলের গাছ। ও মা, এই তো দেখছি লাল রঙের ফল। যাই, ফলগুলো তুলে নিয়ে যাই, মাকে গিয়ে খেতে দেব। এরপর ছটকি সেখান থেকে একটি ফল তুলে নিয়ে তার মায়ের কাছে যায়। দেখো মা, কি সুন্দর লাল রঙের একটি ফল। মা, আমি জঙ্গলে এই ফলটা পেয়েছি, এটা তুমি খেয়ে দেখো। ও মা, কি সুন্দর দেখতে ফলটা, তুইও খেয়ে দেখ। আমি একা কেন খাবো? মা, তোমাকে না খাইয়ে আমি কি কিছু খেয়েছি? নাও মা, তুমি আগে খেয়ে দেখো। আমিনা ফলটি খেতে থাকে, আর ফলটি খাওয়ার কিছুক্ষণ পর আমিনার রক্ত বমি হতে থাকে। এক পর্যায়ে আমিনা অবশ হয়ে সেখানেই পড়ে যায়। মা, এ কি হয়ে গেলে তোমার? মা, কথা বলো মা, কথা বলো। তুমি এরকম কেন হয়ে গেলে মা? এ কি করলাম আমি তোমার সাথে? এ কি ফল খাওয়ালাম আমি তোমাকে? ছটকি সেখানেই কাঁদতে থাকে এবং সে দৌড়ে গিয়ে তাদের গ্রামের কবিরাজ মশাইকে সেখানে ডেকে নিয়ে আসে। তোমার মায়ের এই অসুখের চিকিৎসা আমি দিতে পারবো না ছটকি। আমি কেন? এই গ্রামের কোনো কবিরাজই তোমার মায়ের এই অসুখের চিকিৎসা করতে পারবে না। তবে আমি শুনেছি এই জঙ্গলের উত্তর পশ্চিম দিকে যে নদীটা আছে সেখানে একটা জলপরি থাকে, সে সবাইকে উপকার করে থাকে। তুমি গিয়ে তোমার দুঃখের কথা জলপরীকে বলতে পারো, সে তোমাকে উপায় বলতে পারে। যদি খোদা চায় তবে জলপরীর বলা উপায়ের মাধ্যমে তোমার মা সুস্থ হতে পারে। জলপরি যদি আমার উপকার করে তাহলে আমি সেই জলপরির কাছেই যাব, আর এক্ষুনি যাব। আমার মাকে যে আমার সুস্থ করতেই হবে। মা ছাড়া আর কেই বা আছে আমার? কবিরাজের কথা মতো ছটকি সেই নদীর ধারে যায় এবং সেখানে বসে কাঁদতে থাকে আর জলপরীর উঠে আসার অপেক্ষা করতে থাকে। ছটকির কান্নার আওয়াজে জলপরি নদীর গভীর থেকে উঠে আসে। কে তুমি? কি হয়েছে তোমার? আর এভাবে কাঁদছো কেন? তুমি কি সেই ভালো জলপরি যে সবার উপকার করে? আমি ভালো কিনা জানি না, তবে সকলের উপকার করতে আমার খুব ভালো লাগে। তবে তুমি এখন বলো, তুমি কাঁদছিলে কেন? আমার মাকে বাঁচানোর উপায় বলে দাও তুমি। এই দুনিয়ায় মা ছাড়া আমার যে আর কেউ নেই। মাকে ছাড়া আমি যে থাকতে পারবো না। কি হয়েছে তোমার মায়ের? আমাকে খুলে বলো। এরপর ছটকি জলপরীকে সমস্ত ঘটনা খুলে বলল। সব ঘটনা শোনার পর জলপরী তাকে বলল, ওই ফলটি লাল রঙের দেখতে হলেও ওটি যে একটি বিষাক্ত ফল। আমি তো সেদিন বুঝতেই পারিনি জলপরী। আমার মাকে তুমি বাঁচাও, দয়া করো জলপরী। এরপর ছটকি ভীষণ কাঁদতে থাকে, আর ছটকির কান্না দেখে জলপরীর নিজের চোখ দিয়েও জল পড়তে থাকে। তোমার মাকে বাঁচানোর একটি উপায় আছে ছটকি, তবে সেটি বড় কঠিন কাজ। এই কাজ কি তুমি করতে পারবে? আমি আমার মায়ের জন্য সবকিছু করতে পারবো, তুমি শুধু বলো একবার। তোমার মাকে বাঁচাতে পারে রূপালী আপেল। যদি খোদার রহমত থাকে তাহলে সেই রূপালী আপেলের রূপার গুঁড়ো খেয়েই তোমার মা সুস্থ হবে। তবে শুধুমাত্র সেটা একটি দ্বীপেই পাওয়া যায়, আর সেখানে যেতে হলে তোমাকে পদে পদে বিপদের সম্মুখীন হতে হবে। সেই দ্বীপটির নাম হলো রূপালী দ্বীপ। সেই দ্বীপে আমি কিভাবে যেতে পারবো জলপরি? আমাকে দয়া করে পথ বলে দাও। সব বলছি, আমি আমার পিঠে করেই তোমাকে সেই নদীর ধারে দিয়ে আসবো, আর বাকি কাজ তোমাকে একাই করতে হবে। সেই নদীর নাম মরাসুতি, আর সেই নদীর মাঝখানেই রূপালী দ্বীপের অবস্থান। সেই নদীটিতে সবসময় প্রবল স্রোত বইতে থাকে। শত শত মৃত প্রাণী সেই নদীর ওপর ভেসে বেড়ায়। সেই নদীর উপরে নৌকা চালিয়েই তোমাকে যেতে হবে সেই দ্বীপে।
মনে রেখো ছোটকি, তোমাকে কিন্তু সেখানে অনেক ভয়ঙ্কর প্রাণীরা আক্রমণ করতে পারে, আর তাদেরকে পরাজিত করতে পারলেই তুমি সেই দ্বীপে পৌঁছতে পারবে। খোদার রহমত যদি আমার উপর থেকে থাকে, তাহলে আমি অবশ্যই আমার মায়ের জন্য সেই রূপালী দ্বীপে গিয়ে রূপালী আপেল নিয়ে আসতে পারবো। একসময় তারা মরাসতী নদীর তীরে পৌঁছে যায়। জলপরি নিজের জাদু বলে সেখানে একটি ছোট্ট নৌকা নিয়ে আসে। এই নাও তোমার নৌকা, আর এই নাও জাদুই তরবারি। এই তরবারির সাহায্যে তুমি নদীর সকল ভয়ঙ্কর প্রাণীদের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবে। তোমাকে অনেক ধন্যবাদ জলপরি, আমাকে সাহায্য করবার জন্য। জলপরি সেখান থেকে চলে যায় এবং ছোটকি সেই নৌকায় উঠে নৌকা চালাতে শুরু করে। হঠাৎ সে নদীর দিকে তাকিয়ে ভীষণ ভয় পেয়ে যায়। এই তো প্রাণীর মরা দেহ, সব আমার দিকে তো ভেসে আসছে। আমার ভীষণ ভয় লাগছে, এখন আমি কিভাবে যাব? ছোটকি ভয়ে কাঁপতে থাকে, আর তখনই ছোটকির কল্পনায় ভেসে ওঠে তার অসুস্থ মায়ের মুখ। না, আমাকে ভয় পেলে চলবে না। আমার মায়ের জন্য হলেও আমাকে রূপালী দ্বীপ পর্যন্ত পৌঁছাতে হবে। এরপর ছোটকি আবারও বৈঠা চালিয়ে এগিয়ে যেতে থাকে, আর হঠাৎই ওর নৌকা কাঁপতে শুরু করে। চারিদিক ধোঁয়ায় ভরে যায়। এ কিসের ধোঁয়া? আমি তো চোখে কিছুই দেখতে পারছি না। আর আমার নৌকা এভাবে কাঁপছে কেন? কি করব আমি এখন? একদিকে নদীর তীব্র স্রোতে ছোটকির নৌকা দূরে সরে যাচ্ছিল আর অনবরত কাঁপছিল। অপরদিকে ধোঁয়ায় ছোটকি চোখে কিছুই দেখতে পারছিল না। আর হঠাৎই একটি ভয়ানক কুমির হা করে ছোটকির সামনে এলো। মানুষের মাংস, কতদিন মানুষের মাংস খাই না। জন্তু জানোয়ার খেয়ে খেয়ে মানুষের স্বাদ ভুলিয়ে গিয়েছিলাম, আজ তোকে খাবো আমি। এত বড় কুমির দেখে ছোটকি ভীষণ ভয় পেয়ে গেল, কিন্তু তবুও সে সাহস হারালো না। আমাকে খাবি? আগে আমার সাথে লড়াই কর। তোর তো সাহস কম না, তোকে আমি এক্ষুনি চিবিয়ে চিবিয়ে খাবো। হা 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 হা। এরপর কুমির ছোটকির দিকে এগিয়ে আসে, আর ছোটকি জলপরির দেওয়া সেই তরবারিটি দিয়ে কুমিরটিকে আঘাত করে, আর কুমিরটি সেখানেই মারা যায়। তার বিপদ কেটে যায়। এই তো আমি পেরেছি। আমি এতটা পথ যেহেতু আসতে পেরেছি, বাকিটাও যেতে পারবো, কিন্তু এখন আমাকে আরো দ্রুত যেতে হবে। এরপর ছুটকি আবারও নৌকা চালানো শুরু করে। কিছুক্ষণ নৌকা চালাতেই ছোটকির সামনে আরেকটি বড় জলহস্তী এসে হাজির হলো। তার চোখগুলো ছিল লাল বর্ণের। ফিরে যা মেয়ে, কেন এসেছিস? আমি এখানে প্রয়োজনে এসেছি। আমার মায়ের অসুখ ভালো করতে আমার রূপালী আপেল লাগবে। আমার পথ ছাড়ো জলহস্তী। না, আমার বাগানে কেউ যেতে পারে না, আর আমি যেতে দেবও না। তবে আমি তোমাকে মেরে ফেলবো। এ কথা বলে ছোটকি তার তরবারিটি বের করে এবং জলহস্তীকেও মেরে ফেলে। এভাবেই সে এগিয়ে যেতে থাকে নিজের লক্ষ্যে। এক পর্যায়ে অনেক বাধা বিপত্তি পেরিয়ে ছোটকি তার নিজের গন্তব্যে পৌঁছে যায়। নৌকা থেকে নেমে ছোটকি রূপালী দ্বীপে পা রাখে। কি অদ্ভুত এই দ্বীপ! চারিদিকে এত রূপালী গাছ, কিন্তু ওই রূপালী আপেলের গাছ কোথায়? এরপর ছুটকি দ্বীপের গভীরে ঢুকে গেল, আর সে সেখানে দেখতে পেল একটি বড় পাহাড়, আর সেই পাহাড়ের সামনেই রূপালী আপেলের গাছ। ওই তো রূপালী আপেল। এরপর ছুটকি দৌড়ে সেই রূপালী আপেলের গাছে যায়, আর রূপালী আপেলটি ছিঁড়তে যায়। আর তখনই সেখানে চলে আসে ভয়ঙ্কর এক ডাইনি। কে তুই? তোর এত বড় সাহস! তুই আমার কাছে রূপালী আপেল ছিঁড়তে এসেছিস? এক্ষুনি সরে যা এখান থেকে! ডাইনি যখনই তার হাত দিয়ে ছোটকিকে ধরতে যাবে, তখনই রূপালী আপেলের সেই গাছটি একটি পরীতে পরিণত হয় এবং ডাইনি সেখানে পুড়ে মারা যেতে থাকে। না! এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর তুমি কি পরী? হ্যাঁ, আমি এই দ্বীপের পরী। আগে এই দ্বীপে আমার মতো অনেক পরী ছিল। আর তুমি যে মরাসতী নদীর উপর দিয়ে আসলে, সেটার নাম আগে রূপসাগর ছিল। কিন্তু সেই ভয়ঙ্কর ডাইনি সকল পরীকে মেরে ওই নদীর সকল প্রাণীকে নিজের বশে খারাপ বানিয়ে রেখেছিল, আর আমাকে এই রূপালী আপেলের গাছ বানিয়ে রেখেছিল। আজ তুমি এই রূপালী গাছের আপেল ছিঁড়লে বলেই আমি আমার পরিরূপে ফিরতে পেলাম, এবং ডাইনিও মারা গেল। তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু। আমি এখানে আমার মায়ের জন্য এসেছিলাম। এখন যত দ্রুত সম্ভব আমাকে আমার মায়ের কাছে ফিরতে হবে বন্ধু। বিদায় দাও আমাকে। আমি এক্ষুনি আমার জাদু বলে তোমাকে তোমার মায়ের কাছে পৌঁছে দিচ্ছি। আর এরপর পরী তার নিজের জাদু বলে ছোটকিকে তার মায়ের কাছে পাঠিয়ে দেয়। ছোটকি সেখানে গিয়ে দেখে জলপরি মনুষ্য রূপ নিয়ে ওর মায়ের কাছে বসে আছে। ছোটকি, এনেছো রূপালী আপেল?
দাও, এক্ষুনি দাও আমার কাছে। এরপর ছটকি সেই রূপালী আপেল পরীর হাতে দেয় এবং পরী তার জাদু বলে সেই রূপালী আপেলটিকে গুঁড়ো করে ফেলে এবং সেই আপেল থেকে পাওয়া রূপোর গুঁড়ো ছটকির মায়ের সারা শরীরে দিয়ে দেয় এবং সঙ্গে সঙ্গেই ছটকির মা সুস্থ হয়ে যায়। মা, তুমি ভালো হয়ে গেছো, আমি তোমাকে আবার ফিরে পেয়েছি। তারা জলপরীকে ধন্যবাদ জানাতে যায় আর ততক্ষণে জলপরী সেখান থেকে চলে গিয়েছে। কে হয়েছিল আমার ছটকি? মা, সেসব কথা আর মনে করতে চাই না। না জেনে শুনে আসলে কোনো অচেনা অজানা ফল আমাদের খাওয়া উচিত নয়। আর কখনো এমন ভুল হবে না মা, আমাকে তুমি মাফ করে দিও। আমিনা এবং ছটকি আগের মতনই একসঙ্গে থাকতে শুরু করে। সংসারে অভাব অনটন থাকলেও মা মেয়ে সারা জীবন সুখেই একসঙ্গে জীবন কাটিয়ে দেয়। আমার নুপুর জোড়া পায়ে কত সুন্দর দেখাচ্ছে। এটা পরেই তো আমার ঘাটের মরা বরটাকে পটিয়েছিলাম, কিন্তু বাঁচাতে আর পারলাম কই। তাই তো এখন মরে গিয়ে এই নুপুর দিয়ে গ্রামের বাচ্চাদের নিজের শিকার বানাই। এখানে আর থাকবো না, অন্য কোথাও যাই। এই তো একটা তেঁতুল গাছ, এখানে চুপ করে বসে থাকি, কেউ এলে খপ করে ধরে ফেলবো। শাকচুন্নি তেঁতুল গাছের ডালে বসে পা ঝুলিয়ে নুপুরের ছমছম শব্দ করতে লাগলো। বাবা, তোমাকে বলেছিলাম আমাকে একটা নুপুর বানিয়ে দিতে, কবে আমার নুপুর বানিয়ে দিবে? দেবো মা, হাতে টাকা আসুক ঠিক বানিয়ে দেব। মেয়েটাকে আর মাথায় তোলো না তো, ও যা বলবে তাই কি শুনতে হবে? তুমি কি জানো এখন বাজারে রূপার দাম কত? এভাবে কেন বলছো মা? সবারই তো নুপুর আছে, শুধু আমারই নেই। থাকতে হবে কেন? নুপুর না থাকলে কি রাস্তাঘাটে চলা যায় না? আহা, মেয়েটাকে বকছো কেন? এমনিতেই তো ওর কোনো আবদার পূরণ করতে পারি না, তার উপর তুমি ওকে বকছো। তোমার রকম সকম আমি বুঝি না, সংসার চালাতেই তো হিমশিম খেয়ে যাচ্ছি, তার উপর উনি নাকি আবার মেয়েকে নুপুর বানিয়ে দিবে। দেখিছো বাবা আমার সাথে কেমন করলো? সারাক্ষণ মা আমার সাথে এমনই করে। মন খারাপ করিস না মা, আমার হাতে টাকা আসলেই আমি তোকে নুপুর বানিয়ে দেব। এবার আসি, নইলে আমার দেরি হয়ে যাবে। মা, আমি একটু মালাদের বাড়ি থেকে ঘুরে আসি। কেন? ঘরে বসে পড়ালেখা না করে এখন মালাদের বাড়িতে কি কাজ তোর? যেতে দাও না মা, আমি এক্ষুনি চলে আসবো। বেশ যা, তবে দেরি যেন না হয়। যাক বাবা, সে কখন থেকে বসে আছি, কিন্তু একটা মানুষের বাচ্চার দেখাও পেলাম না। আরে, ওই তো একটা মেয়ে আসছে, এবার আমাকে নুপুরের খেলাটা শুরু করতে হবে। আরে, উপর থেকে কি যেন একটা পড়লো মনে হয়। মনে হয় পাকা তেঁতুল, দেখি তো একটু কাছে গিয়ে। পেলে তো ভালোই হবে, আজ বিকেলে তেঁতুল মাখা খাওয়া যাবে। আরে, ওটা আবার কি? আমার রূপার মতো চকচক করছে। দেখি তো ওখানে গিয়ে। এ কি? এ আমি কি দেখছি? এ তো মনে হচ্ছে একটা নুপুর। কি সুন্দর! এত সুন্দর নুপুর আমি এর আগে কখনোই দেখিনি। বাবাকে কত বলি একটা নুপুর বানিয়ে দিতে, বাবা দেয়ই না। এবার বোধহয় মা ছিপ গিলেছে। পর পর চট করে নুপুর জোড়া পর, তারপরেই তো আমি তোর ঘাড় মটকাবো। আশেপাশে তো কাউকে দেখছি না, আমি বরং নুপুরটা পায়ে পড়ে দেখি আমাকে কেমন লাগে। এই তো পেয়েছি, এবার তোকে কে বাঁচাবে আমার হাত থেকে? আমি কে দেখছি? শাকচুন্নি। ভয় পাস না, আমি তোকে খাবো না, শুধু আটকে রাখবো আমার শরীরে। আর মাত্র 5টা মানুষের বাচ্চা পেলেই 21টা মানুষ চড়ে যাবে আমার শরীরে। এরপর সবগুলোকে বলি দিতে পারলেই আমি আবার মানুষ হতে পারবো। এ তুমি কি বলছো? না না, ছেড়ে দাও আমাকে। ছেড়ে দিব? ছেড়ে দিলে যে আমার আর মানুষ হওয়া হবে না, তাই বলছি আয় আমার কাছে। না না, আমায় তুমি ধরো না। আসবি না? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। আর মাত্র 5টা মানুষ, তারপরেই আমার স্বপ্ন পূরণ হবে। যাই, নুপুরটা নিয়ে আবার ওই গাছের ডালে গিয়ে বসি। এদিকে সন্ধ্যা হয়ে যাওয়ার পর মিলা বাড়িতে না ফেরায় তার মা ভীষণ চিন্তায় পড়ে গেলেন। এ কি, মেয়েটা তো এখনো বাড়িতে ফিরলো না, ও তো কখনো এত দেরি করে না। কই গিন্নি, কোথায় গেলে? তাড়াতাড়ি বেরিয়ে আসো দেখি। তুমি চলে এসেছো? হ্যাঁ, তার আগে বলো আমার নীলামা কোথায়? নীলামা, কোথায় গেলি? তাড়াতাড়ি বেরিয়ে আয় তো। এই দেখ, তোর জন্য কি সুন্দর নুপুর নিয়ে এসেছি। নীলা বাড়িতে নেই। সে কি, এই ভর সন্ধ্যায় নীলা কোথায় গেছে? ও এখন যায়নি, সেই দুপুরে বেরিয়েছে মালাদের বাড়িতে যাবে বলে, কিন্তু এখনো বাসায় ফেরেনি। সে কি? হ্যাঁ, তুমি বসো, আমি এক্ষুনি মালাদের বাড়িতে গিয়ে ওকে নিয়ে আসছি।
দাঁড়াও, আমিও যাব তোমার সাথে। মালা, এই মালা, বাড়িতে আছিস? কি চাচি, এই অবেলায় তুমি এখানে? নীলাকে নিতে এলাম। ও কোথায়? ওকে একটু ডেকে দে। নীলা কই চাচি? ও তো এখানে আসেনি। সে কি, ও তো এখানে আসবে বলে বেরিয়েছিল। না চাচি, আমি সত্যি বলছি, নীলা এখানে আসেনি। তাহলে আমার মেয়েটা কোথায় গেল? চিন্তা করো না, হয়তো আশেপাশে আছে, একটু খুঁজলেই পাওয়া যাবে। চলো আমার সাথে। জালাল রাবেয়াকে সঙ্গে নিয়ে আশেপাশে অনেক খুঁজতে লাগলো, কিন্তু গ্রামের কোথাও তাকে খুঁজে না পেয়ে তারা ভীষণ চিন্তায় পড়ে গেলেন। না জানি আমার মেয়েটা কোথায় গেল। কেঁদো না। না কেঁদে কি করব, জানি না মেয়েটা কোথায় আছে। আমার আর দেরি সহ্য হচ্ছে না। না, এই গাছে বসে থাকলে হবে না, আমাকে নিজেই খুঁজতে হবে। পরের দিন সকালে মালা নীলাদের বাড়িতে গেল নীলার খোঁজ করতে। চাচি, নীলার কোনো খোঁজ পেয়েছেন? না মা, আমার মেয়েটার কোনো খোঁজই পাইনি। না জানি মেয়েটা কোথায় চলে গেল। কাঁদবেন না চাচি, নীলা নিশ্চয় ফিরে আসবে। কি জানি মা, একটা দিন পেরিয়ে গেল, এখনো আমার মেয়েটা বাড়িতে ফিরলো না। চিন্তা করবেন না চাচি, নীলা ঠিকই ফিরে আসবে। এখন আমি চলি, আমি সময় পেলে আবারও খোঁজ নিয়ে যাব। নীলার জন্য আমারও খুব চিন্তা হচ্ছে। আর ঠিক তখনই সেখান দিয়ে উড়ে যাচ্ছিল সেই শাকচুন্নি, আর শাকচুন্নির চোখ গিয়ে পড়ল মালার বোন ঋতুর দিকে। ওই তো একটা মেয়েকে দেখছি এদিকে আসছে, ওকে আমাকে শিকার করতে হবে। আরে কিসের জন্য একটা শব্দ হলো মনে হচ্ছে, কিন্তু কিসের শব্দ? দেখি তো একটু খুঁজে। ঋতু আশেপাশে খুঁজতে লাগলো, আর ঠিক তখনই তার চোখ গিয়ে পড়লো তার পাশে পড়ে থাকা নুপুরটির দিকে। কি, এটা দেখছি একটা রূপার নুপুর, কি সুন্দর, দেখি তো একটু পরে। হে 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 হে, এটা ধরেছি, এবার তোকে কে বাঁচাবে আমার হাত থেকে? আর মাত্র 4টা মানুষ বাকি। শাকচুন্নি, শাকচুন্নি, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও। শাকচুন্নির ভয়ে ঋতু যখন চিৎকার করে ওঠে, ঠিক তখনই দূর থেকে মালা এই সবকিছু দেখে ফেলে। এ আমি কি দেখছি শাকচুন্নি? তোকে তো ছাড়তে পারবো না, তোকে আমার চাই চাই। তাই দেরি না করে আমার কাছে আয়। না না, আমাকে দেখতেই হবে শাকচুন্নি কোথায় যায়। যে করেই হোক আমার বোন ঋতুকে বাঁচাতে হবে। হে 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 হে, আর মাত্র 4টা মানুষ বাকি, তারপরে তো আমার স্বপ্ন পূরণ হবে, আমি আবারও মানুষ হতে পারবো। এখন বরং শুয়ে একটু বিশ্রাম নেই, হয়তো নীলাকে ওই শাকচুন্নি ধরেছে। যে করেই হোক ঋতু আর নীলাকে আমার বাঁচাতেই হবে। আমি এক্ষুনি যাব সাধু বাবার কাছে। এ কি মেয়ে, আমার কাছে এসেছিস কেন এভাবে? বাঁচান বাবা, আমার বোন আর বান্ধবীকে বাঁচান। কি হয়েছে ঠিক করে বল দেখি। মালা এক এক করে সাধু বাবাকে সব ঘটনা খুলে বলে। বুঝেছি, ওই শাকচুন্নি কোনো সাধারণ শাকচুন্নি না, ও এক অভিশপ্ত শাকচুন্নি। তাই তো নিজের রূপের সাহায্যে ও মানুষদেরকে ধরছে, আবার মানুষ হওয়ার জন্য। এখন কি হবে সাধু বাবা? তাহলে কি আমি কখনোই আমার বোন আর বান্ধবীকে বাঁচাতে পারবো না? কেন পারবি না? অবশ্যই পারবি। তোকে ওকে মারতে হলে ওর নুপুরটা আগে শেষ করতে হবে। কিন্তু সেটা কিভাবে সম্ভব? এই ধর মন্ত্রপুত পানি, একবার যদি এই পানি ওর নুপুরের উপর ফেলতে পারিস তাহলেই ও চিরতরে শেষ হয়ে যাবে। সত্যি বাবা? আর যাদেরকে ও বন্দি করে রেখেছে তাদের? হ্যাঁ, ও শেষ হয়ে যাবে, আর ও শেষ হয়ে গেলে সবাই এমনিতেই মুক্তি পেয়ে যাবে। ধন্যবাদ বাবা, এবার আমি আসি। এরপর মালা নীলাদের বাড়িতে পৌঁছে গেল এবং সে জালাল এবং রাবেয়াকে সব ঘটনা খুলে বলল। কি বলছো এসব? আমি সত্যি কথাই বলছি চাচি, যে করেই হোক আমাদের ওই শাকচুন্নিকে শেষ করতেই হবে, তাহলে নীলা আর ঋতুর মতো অনেককেই আমরা ওই শাকচুন্নির হাত থেকে বাঁচাতে পারবো। কিন্তু ও যদি তোমার কোনো ক্ষতি করে? পারবে না। এই যে সাধু বাবার দেয়া মন্ত্রপুত পানি, এটা একবার যদি ওই নুপুরের উপর ছেটাতে পারি তাহলে ও শেষ। চলুন আমার সঙ্গে। চাচি, আপনারা এখানে গাছের আড়ালে লুকিয়ে থাকুন, বাকিটা আমাকে একাই করতে হবে। সত্যি মা, তুমি আমাদের জন্য যা করছো তা কখনো ভোলার মতো নয়। এভাবে বলবেন না চাচি, নীলা আমার সব থেকে কাছের বন্ধু, আর এছাড়া শাকচুন্নি আমার নিজের বোনকেও ধরে নিয়ে গিয়েছে। এবার আমি আসি। আরে কেমন মানুষ মানুষ গন্ধ পাচ্ছি মনে হচ্ছে, ওই তো একটা মেয়ে আসছে। ভালোই হলো, আমার মানুষ খুঁজতে আর কোথাও যেতে হলো না। এই মেয়েটাকে আমি এখান থেকেই ধরতে পারবো। এবার আমার নুপুরের খেলা শুরু করি। ওই তো নুপুরটা, এবার তোকে কে বাঁচাবে শাকচুন্নি?
তাড়াতাড়ি সাধু বাবার মন্ত্রভূত পানি ওই শাকচুন্নির নুপুরে ছেটাতে হবে, তাহলে শাকচুন্নির খেলা খতম। ওরে বাবা, ওরে বাবা, মরে গেলাম! শয়তান মেয়ে, তুই কি ঢাললি আমার নুপুরের ওপর? আমার সারা শরীর জ্বলে গেল। এটা সাধু বাবার দিয়ে মন্ত্রভূত পানি। তুই অনেক জ্বালিয়েছিস আমাদের, এবার তোর কি হবে? ওরে বাবা রে, মরে গেলাম আমি! শাকচুন্নি ছটফট করতে করতে সেখানে আগুনে পুড়ে ভস্ম হয়ে গেল, এবং সঙ্গে সঙ্গেই নীলা ও ঋতু সহ অনেকেই বেরিয়ে আসলো শাকচুন্নির শরীর থেকে। ওই তো আমাদের নীলা। তোমাদেরকে অনেক ধন্যবাদ মা, আমাকে বাঁচানোর জন্য। না মা, তোকে আমরা নই, মালা বাঁচিয়েছে। মালা, তোকে অনেক ধন্যবাদ। আজ তুই না থাকলে হয়তো ওই শাকচুন্নি আমাদেরকে মেরেই ফেলতো। কি যে বলিস, তুই বিপদে পড়বি আর আমি তোকে বাঁচাবো না? অনেকদিন আগের কথা। একটা গ্রামে বাস করত একটা বুড়ি ও তার পরিবার। সেই পরিবারে ছিল বুড়ি ও তার দুই ছেলে। ছেলেদের আয়ে চলতো গোটা পরিবার, কিন্তু তারা অনেক গরিব হয় মাঝে মধ্যে তাদেরকে না খেয়ে থাকতে হতো। একদিন সকালে বুড়ির দুই ছেলে কাজে লেগে পড়ল। গ্রামের অন্য এক কৃষকের জমিতে তাদের কাজ করার কথা। গত রাতেও পেট ভরে খেতে পারিনি রে ভাই, আর কাজ করার পর বাজার থেকে অনেক সবজি নেব। তার বলতে আজ যা কামাই হবে দুই ভাই মিলে অনেক সবজি কিনবো। কথা বলতে বলতে তারা এগিয়ে চলল। সেখানে গিয়ে দুই ভাইয়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। যে জমিতে তাদের কাজ করার কথা সেখানে অন্য একজন লোক কাজ করছে। পাশেই দাঁড়িয়ে আছে জমির মালিক। কিছু মনে করো না তোমরা, তোমাদের অর্ধেক পারিশ্রমিকে আমি একে পেয়ে গেলাম, তাই আমি কাজটা তাকেই দিয়ে দিলাম। কিন্তু ভাইজান, আমরা কাজ না করলে যে আমাদের অনেক ক্ষতি হবে, সেটা তো আমি দেখতে যাব না ভাই। আমার সুবিধা আমি দেখেছি। দুই ভাই অনেক কষ্ট পেয়ে সেখান থেকে চলে গেল। তাদের মাথায় চিন্তা এলো তারা কিভাবে আরেকটি দিন না খেয়ে থাকবে। আমাদের সাথে এমনটা করতে পারলো, এখন কি নিয়ে আমরা বাড়িতে ফিরবো? মা যে আমাদের জন্য অপেক্ষায় বসে আছে। এই কথা শুনে অন্য ভাইটা অনেক রেগে গেল। মা অপেক্ষায়? হাহ, তার তো কোনো আর কাজ কামই নেই, শুধু বসে বসে খাওয়া। এই বুড়িকে আজকে বাড়ি থেকে বের করে দেব। ভাই, তুই ঠিকই বলেছিস, এই বুড়িকে আজকে আমরা ঘর থেকে বের করে দেব। ঘরে আমাদের বউ আছে, এমনিতেই অনেক অভাব, তাকে আর আমাদের ঘরে রাখার দরকার নেই। সেদিন বাড়িতে ফিরে দুই ভাই তাদের মাকে টেনে হিঁচড়ে বাড়ি থেকে বের করে দিল। বুড়িও সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে গেল। যাদেরকে এত কষ্ট করে বড় করলাম তারাই আজকে আমাকে বাড়ি থেকে বের করে দিল, আমি এখন কোথায় যাব? বুড়ি অনেক চিন্তা করতে লাগলো এবং ভাবতে লাগলো সে আর এই গ্রামে থাকবে না, সে অন্য কোথাও চলে যাবে। গ্রাম পেরিয়ে সে একটা বনে আসলো। মনে তো হচ্ছে এখনই সন্ধে নামবে, এখন রাতটা যে কোথায় কাটাই। এসব কথা বলে বুড়ি অনেক কান্না করতে লাগলো। ওইদিকে আরেকজন বুড়ি তার দিকে এগিয়ে আছে। এই যে, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? মানুষের গলা শুনে বুড়ি চমকে উঠলো এবং সে তাকিয়ে দেখলো তারই মতন একজন বুড়ি দাঁড়িয়ে আছে। আমি এক পান্তা বুড়ি, ভিন গায়ে থাকি। ছেলেরা অভাবের তাড়নায় আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তাই এখানে বসে কান্না করছি। এই বয়সে যে এখন কোথায় যাব? ও, এই কথা? তোমার কোনো ভয় নেই, সামনেই আমার কুঁড়ে ঘর, চলো সেখানে। আমার ছেলেরাও আমাকে তাড়িয়ে দিয়েছে, সেই থেকে এখানেই থাকি আমি। বুড়ির কথা শুনে পান্তা বুড়ি অনেক অবাক হয়ে গেল। তারা দুজনে কিছু দূর হাঁটতে পাশেই তারা দেখতে পেল একটি কুঁড়ে ঘর। এই যে, এটা আমার কুঁড়ে ঘর, তুমি কি পারবে থাকতে? না না, আমার কোনো অসুবিধাই হবে না। আজ থেকে আমরা সই। আমাদের ছেলেরা আমাদেরকে তাড়িয়ে দিয়েছে তো কি হয়েছে, আমরা ভিক্ষে টিক্ষে করে এখানে সুখে শান্তিতে থাকতে পারবো। নতুন বুড়ির কথা শুনে পান্তা বুড়ি আস্থা পায়। সেদিন থেকে দুই বুড়ি একসাথে থাকতে শুরু করে। ভাঙ্গা কুঠির
একটু ঝড় বৃষ্টি হলে ঘরের ভিতরে পানি পড়ে, কিন্তু দুজন মিলে খুব সুখে শান্তিতে বাস করতে লাগলো। এক এক দিন এক একজন পাশের গ্রামে ভিক্ষে করতে যেত, আর যে কুঠিরে থাকতো সেই সমস্ত কাজ করত। আর এভাবেই একদিন পান্তা বুড়ি উঠোন ঝাড় দিচ্ছিল। সেদিন নতুন বুড়ি পাশের গ্রামে ভিক্ষে করতে গিয়েছিল। পান্তা বুড়ি দেখলো নতুন বুড়ি আজকে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরেছে। শোনো সই, আজকে আর বেশি ভিক্ষে করতে হবে না। পাশের গ্রামে বিয়ে চলছে, আমরা ওখানে গেলে নিশ্চয়ই কোনো খাবার পাবো। যদি তাড়িয়ে দেয়, আমাদের তো কোনো ভালো কাপড়ও নেই। সেই সব চিন্তা পরে হবে, এখন চলো তো। কতদিন হলো ভালো খাবার দাবার খাই না, আজ মন ভরে খাবো। চলো চলো। দুই বুড়ি অনেক খুশি হয়ে বিয়ে বাড়ির দিকে যেতে থাকলো। আর সেটা তাদের কুঠির থেকে বেশি দূরে নয়। দুজন এগিয়ে গেল বিয়ে বাড়ির দিকে, কিন্তু কাছাকাছি যেতেই একটি লোক তাদের পথ আটকে দাঁড়ালো। এই দাঁড়াও, তোমরা এখানে কি করতে এসেছো? আমরা আমরা হলাম দুজন অসহায় বুড়ি, একটু খাবারের আশায় এসেছি বাবা। তোমাদের জন্য কি রান্না করা হয়েছে নাকি? ভাগো ভাগো এখান থেকে, না হয় ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। লোকটার কথা শুনে দুই বুড়ি অনেক কষ্ট পেল, কিন্তু তারা সেখানেই দাঁড়িয়ে রইল। কি হলো, কথা কানে যায়নি না? এই দেখি তো। চলো সই, আমরা এখান থেকে চলে যাই। তখন তারা দুজন সেখান থেকে চলে গেল। হাঁটতে হাঁটতে তারা একটি বটগাছের তলায় বসলো। বুড়িরা জানতো না এই বটগাছে একটা পরী বাস করে, আর এই পরী সবার আড়ালে লুকিয়ে থাকে। শুধু শুধু তোমাকে নিয়ে গেলাম, আমাকে ক্ষমা করো সই। এভাবে আর আমরা কোনো খাবারের আশায় যাব না। কেঁদো না সই, আমরা ঠিকই ভিক্ষে করে খাবার জোগাড় করতে পারবো। এখন চলো আমরা কুঠিরে ফিরি। আর এসব কথা পরীটা সবকিছুই শুনতে পারলো। আর পরীটা তাদের সামনে গিয়ে দাঁড়ালো। বুড়িরা অনেক চমকে উঠলো। এ কি দেখছি? আমি একজন পরী, তোমাদের কোনো ভয় নেই, আমি সবার উপকার করি। এ কথা শুনে বুড়িদের ভয় দূর হয়ে গেল। এবার বলো কি হয়েছে তোমাদের? তখন বুড়িরা সবকিছু খুলে বলল পরীকে। সব শুনে পরীর অনেক মায়া হলো এবং পরী বলল, ও এই তাহলে ব্যাপার। আচ্ছা, আমি সবকিছুই ঠিক করে দিচ্ছি। এই বলে পরী তার হাতে থাকা জাদুর লাঠিটা ঘোরালো, আর সাথে সাথে বুড়িদের কাপড় নতুন কাপড়ে পরিণত হলো। বুড়িরা অনেক অবাক হয়ে একজন আরেকজনকে দেখতে থাকলো। তাদের ভাঙা কুঠিরটাও বদলে গিয়ে সুন্দর একটা ঘর তৈরি হলো। তোমরা দুজনে অনেক সৎ আর অসহায়, তাই আমার পক্ষ থেকে তোমাদের এই উপহার। এই বলে পরীটা আবারও তার জাদুর লাঠিটা ঘোরালো। আর তখন বিয়ে বাড়িতে সেই দুষ্টু লোকটা খাবার পাহারা দিচ্ছিল। আর তখন হঠাৎ তার চোখের সামনে সমস্ত খাবার উধাও হয়ে বুড়িদের নতুন ঘরটার সামনে চলে এলো। আরে আরে, এ কি, সমস্ত খাবারগুলো গেল কোথায়? এই এই, কে আছিস? তাড়াতাড়ি এখানে আয়। তখন সবাই সেখানে চলে আসলো, আর অন্য লোকজন দেখতে পেল সেখানে কোনো খাবারই নেই। এত খাবার গেল কোথায়? নিশ্চয়ই তুমি চুরি করেছো। হ্যাঁ হ্যাঁ, তাই হবে, বেটাকে ধরে মার 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 সবাই। এই বলে সবাই মিলে মারতে লাগলো সেই দুষ্টু লোকটাকে। তারা জানতেই পারলো না সমস্ত খাবার বুড়িদের ঘরের সামনে চলে এসেছে। এ কি দেখছি, আমরা যে নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছি না। তোমাদেরকে আমি অনেক মোহর দেব, আর সেসব বিক্রি করে তোমরা সুখেই থাকতে পারবে, আর তোমাদের কোনো অভাবই থাকবে না। এই বলে পরীটা চলে গেল। আর দুই বুড়ি এতগুলো খাবার আর ঘরের ভিতরে একটা বাস্কে রাখা শত শত মোহর দেখতে পেল। আর সেই থেকে বুড়িদের আর কোনো অভাব রইল না। আর কয়দিন পরেই তাদের ছেলেরা নিজেদের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়ে তাদের কাছে এসে একসঙ্গে বসবাস করতে লাগলো।